ডক্টর ইউনূসের একটা বিদেশ প্রীতি আছে, সবসময় আছে। দুই কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয়। উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজ করার জন্য নিয়ে আসছে মনির হায়দারকে। মনির হায়দার আমেরিকার নাগরিক। আমাদের গণমাধ্যম সংস্কার করার জন্য নিয়ে আসছে কামাল আহমেদকে, ইংল্যান্ডের নাগরিক। আমাদের শিক্ষক কিছু বুঝে না? আমাদের আইন উনি আমাদেরকে ফিডার খাওয়াচ্ছেন, উনি বললেই হবে। ভাই পরিষ্কার কথা, আমি ডক্টর ইউনূসকে মানে অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু ওনার এই সমস্ত আচরণ পছন্দ না। ওনারা নানা ছুতা নাতা এটাকে দীর্ঘায়িত করতে চান, কি কারণে চান তাও ক্লিয়ার। উনি কিছু এই ওদেরকে বলছে তোমরা একটা পলিটিক্যাল পার্টি করো, ওনারা পার্টি করছে। এই পার্টির লোকজন ভালো মতো চিনে না, তখন চেনানোর জন্য ওনার কিছু সময় দরকার। হিসাব তো আমি এইভাবে দেখি। কারণ আমি বললাম যে তোমার কথা ঠিক না, হ্যাঁ ঠিক না, ওকে ঠিক না, আসেন আলোচনা করি, আসেন ইলেকশন করি। সংস্কার করবে জনপ্রতিনিধিরা, কথা পরিষ্কার। জনপ্রতিনিধিদের একটা ম্যান্ডেট আছে। এরা বলে কি জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট, হ্যাঁ জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট যদি হয় তাহলে ওই যে জুনায়েদ যে দিল ও তো ম্যান্ডেট প্রাপ্ত, ও তো জুলাই অভ্যুত্থানের নায়ক ছিল। ওই নায়করা আপনি মানেন? ওই নায়করা আপনি আসিয়ার ওখানে হেলিকপ্টারে নিয়ে যাবেন? যাবেন নিয়ে যাচ্ছেন না তো। ও ফোন করলে কি ডিসি খারাই করবো? সার্জিস হাসনাত ফোন করলে খারাই করবো? ভাই এগুলো আমরা বুঝি, আমাদের এগুলো বুঝাই তো লাভ নাই, ভালো মতো বুঝি। এই দেশের মানুষ সব বুঝে, ওরা কি চাচ্ছেন এটা আমরা বুঝি। এই সংস্কার কেমনে? আমি তো বললাম তো ভাই, ডক্টর আলী রিয়াজ কি জনপ্রতিনিধি? এনজিওদের সংস্কার কমিশন দিয়ে রিপোর্ট দিয়ে পলিটিক্যাল পার্টি মানবে আমি মনে করি না। আমি জানি না পলিটিক্যাল পার্টির লিডার এখানে আছেন, যদি মানে সেই পলিটিক্যাল পার্টির উপর আমার কোনো আস্থা থাকবে না। এই 2-3 সপ্তাহ আগেও মনে হচ্ছিল যে ডিসেম্বরেই নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনে এরকমটাই মনে হচ্ছিল, এবং বিএনপিও যেভাবে বলছিল বা জোর দিচ্ছিল মনে হচ্ছিল ডিসেম্বরে ইলেকশন হয়ে যাবে। কিন্তু এই যে যেটা আজাদ মজুমদারের কথা, যে মিডিয়ার ক্রিয়েট করা সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এবং বৃহৎ সংস্কার প্যাকেজ, সংক্ষিপ্ত হলে ডিসেম্বরে, আর যদি বৃহৎ সংস্কার হয় তাহলে নির্বাচন 2026 জুনে হবে বলে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সফরকালে এমন একটা কথা বলেছেন। এই কথা বলাই কি বিষয়টা মানে ঠিক ডিসেম্বরে আর থাকলো না, তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে? আমি বলি নানা ছুতানাতায় এই সরকার এবং আরো কিছু ব্যক্তি নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায়। নানা ছুতানাতায় নানা রকম শব্দ, নানা রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছে, আর কিছু না। সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, সংস্কারের বিষয়টি আমার কাছে এখন ধোঁয়াশা মনে হয়। এই সরকার বলছে আমি একটা সংস্কার করব। আমি তো মনে করি এই সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই, কিন্তু আমি মনে করি পার্সোনালি। বলবেন যে কেন মনে করেন আপনি? তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব নিয়ে আসছে, আমি তো এই প্রস্তাবগুলিকে আপ টু দ্য মার্ক মনে করি না। যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলিকে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় না। আপনি কি করবেন? আমি তো এই দেশের মানুষ, ভাই আমার তো একটা ভোট আছে নাকি? কারণ ওনারা বলতেছেন ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন, আমি তো একটা পলিটিক্যাল পার্টির পছন্দ করি না, তো কি করবেন? তা আমার কথা মূল্য দেওয়া হলো এখানে? আমার যে প্রতিনিধি, আমি যাকে ভোট দিব এরা তো এর কেউ না, আমি অন্য একজন লোককে ভোট দিব, আপনি কি করবেন? সংস্কার করার কোন নৈতিক এখতিয়ার এদের নাই, সহজ হিসেবে নাই। আলী রিয়াজ কিসের সংস্কার করবে? আলী রিয়াজ তো এই দেশের নাগরিক না, সে আমেরিকার নাগরিক। ডক্টর আলী রিয়াজ আমেরিকার নাগরিক রে ভাই। আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে? আমি শিখবো না তার কাছ থেকে, তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না, কথা পরিষ্কার। ওই কমন সেন্সে বড় কাজ হয় না। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? কমন সেন্সটা ইম্পর্টেন্ট। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? উনি তো সবকিছু করতেছেন। ইতিহাসের মাইনাস প্লাস দেখলাম, মানে একটি বই লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সেখানে সেই বইয়ের বিষয়ে হাসনাত বলছেন যে যেভাবে তাকে সেই বইয়ে বর্ণনা করা হয়েছে সেটা আসলে ঠিক নয়। রিফাত রশিদ চেয়ার ছেড়ে দিয়ে ভুল করেছেন। 7-8 মাস না যেতেই যদি ইতিহাসে মাইনাস প্লাস খেলা চলে তাহলে ইতিহাসটা 20 বছর পর কেমন হবে? ভালো হবে, খুব ভালো হবে। আমি বলি আপনাকে, ইতিহাস কিন্তু দ্রুত হয় না। ইতিহাস কিন্তু একটা পুকুরের মতো। ধরেন আপনি পুকুর খুঁজলেন না, যত গভীরই করেন এর পানি কিন্তু প্রথমে একটু ঘোলা থাকবে, তবে ধীরে 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 এটা কিন্তু থিতাবে যখন, তখন আপনি পরিষ্কার পানিটা পাবেন। ওটা হলো ইতিহাস। আমি তো মনে করি ওদের সবারই একটা করে বই লেখা উচিত, এবং সেই বইগুলোর মধ্যে এরকম সবাই তো যার যার মতো করে দেখছে, এই অন্ধের হাতি দর্শনের মতো। কিন্তু সমস্যা নেই, যখন সবাই তার দেখার কথাটা বলবে তখনই আমরা একটা প্রকৃত হাতি দেখতে পারবো। দেখেন ওখানে কি লিখেছে আসিফ মাহমুদ,
প্রথমে আপনি পড়ছেন, আমি কিন্তু খালি একটা শব্দ খেলে আমি এখান থেকে নোট করছি, সেটা হলো শুনলাম। ওরা গিয়েছে, উনি তো বলে নাই আমি দেখলাম গিয়েছে, উনি শুনেছেন কারো না কারো কাছ থেকে, সেই শোনাটা ভুল হইতে পারে। এবং উনি যে বললেন শুনলাম গিয়েছে, তারপরে আজকে হাসতাক বলছেন আমি যাইনি, এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে আসলে কি হয়েছে। এইটা তো খুব ভালো। আমি কিন্তু ইতিহাসের এখনই তো হবে এগুলি এখন আরো বেশি বেশি হওয়া উচিত। আমি এটাকে সাপোর্ট করি, আমি রিকোয়েস্ট করি পার্সোনালি যে উনি একে লেখুক, প্রত্যেকে একটা করে লেখুক। আমরা যারা দর্শক ছিলাম, আমরা যারা দূরের থেকে কিছু কিছু ভূমিকা রাখার চেষ্টা করছি দিয়ে একটা কথাবার্তার মাধ্যমে, আমাদের অবজারভেশন গুলি দেওয়া উচিত, আপনারাও দেওয়া উচিত। আপনারা অনেক বড় ভূমিকা রাখছেন। এই সবগুলি মিলিয়ে কিন্তু একটা ইতিহাস আসবে, এবং সেটা 5-10 বছর পরে আসবে না, 50 বছর পরে আসবে। এপ্রিলে আরো একটি নতুন দল আসছে, বিষয়টা কেমন হলো? ভালো তো, খারাপ কি? শত ফুল ফুটতে দাও, যত ফুল ফুটবে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে আমাদের জন্য তত বেশি অপশন বাড়বে, আমরা বিকল্প পাবো, আমরা বেছে নেওয়ার বিকল্প পাবো। এতে আমি কোনো সমস্যা দেখি না। বরঞ্চ সব ছাত্র যাদের মধ্যে নাকি মতবিরোধ আছে, চিন্তার ভিন্নতা আছে, তাদেরকে জোর করে এক জায়গায় আইনে দাঁড় করানোটাই বরং আমার কাছে মনে হয় যে অগণতান্ত্রিক। এটা হতেই পারে, এবং এটা যে এটা হওয়াটা ফুল ফুটতে, আমি তো মনে করি এটা অবধারিত। যত ফুল ফুটবে ওনারা ভিন্ন মতের লোক, ওনারা ভিন্ন মতের লোক একসঙ্গে একটা আন্দোলন করেছে, ওই আন্দোলনে আরো অনেক লোক ছিল, বিএনপি আন্দোলনে আমি কোনো সমস্যা দেখি না। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী আন্দোলনে ছিল। অন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বাদে বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিত্ব জুলাই আন্দোলনে ছিল। যারা কিছু লোক এখন দাবি করছে যে আমরা সিপাহ সালার ছিলাম, আমরা প্রধান সেনাপতি ছিলাম, এটা তাদের ব্যাপার, তারা দাবি করে আনন্দ পাচ্ছে, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, তারা যদি আনন্দ পাবে। কিন্তু সবাই আন্দোলনে ছিল, এবং এই আন্দোলনের দাবি যদি আরো কেউ হয়, তারা যদি আরেকটা সংগঠন করে আরো ভালো। আমি তো খুবই আনন্দিত যে না, একটা নতুন সংগঠন হচ্ছে। আলী হাসান জুনায়েদ একটা সময় শিবিরের মানে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন। তারা আসলে জামায়াতে ইসলামীতে সরাসরি সংযুক্ত না হয়ে তারা নতুন একটি প্ল্যাটফর্ম খুঁজছে, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের যোগদানের কথা ছিল। ঠিক নতুন দলটি গঠনের আগ মুহূর্তে একটা আমরা দ্বন্দ্ব দেখতে পাই, সেটা অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে। তারপরে আমরা দেখলাম যে এখন তারা নতুন আরেকটি প্ল্যাটফর্মের কথা বলছে, যেটা এপ্রিলে আসবে, এবং তারা ফর্ম ছেড়েছে। তারা আসলে জামাতে না গিয়ে তারা অন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছে। আপনার বিশ্লেষণ কি বলে, কেন তারা এটা করছে? এখানে দুটো জিনিস আছে। আপনি যদি খুব সাদামাটা ভঙ্গিতে দেখি, এটা হলো গিয়ে মনে করেন তারা ভাবছে যে আমি ওদেরকে আরেকটু দুর্বল করে দিলাম, এটা জামাতের পলিসি হতে পারে। তারা হয়তো জামাতেরই উপকার করছে, হতে পারে। কিন্তু কারণ একবার শিবির করেছে, একটা আন্দোলনের মাধ্যমে তারা শিবিরের সঙ্গে নাই, অথবা শিবিরের মূল সংগঠন জামাতের সঙ্গে নাই, এটা হওয়ার কথা না। কারণ তারা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে। কি এমন ঘটলো? তাহলে হয়তো এটা আদর্শেরই একটা অংশ। তোমরাও জুলাই আন্দোলনের দাবিদার, ওরাও জুলাই আন্দোলনের দাবিদার, তুমি ওদের শক্তিটাকে ভাগ করে দাও, তাহলে আমাদের শক্তিটা শক্তিশালী হবে। এটা হতে পারে। অথবা অন্যভাবে হতে পারে যে জামাত হতে মনে করে সবটাই আমার শক্তি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে আমার লোক রাখলাম, সবগুলি মিলিয়ে পরে একবারে আমরা পাবো, সমস্যা নেই। তাও হতে পারে, নানা কিসিমের কাজই হতে পারে। একটা জিনিসকে আমি বলি আপনাকে, ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা করেছে, আমি মনে করি এই পার্টিটা বরং অপরিণত একটা পার্টি হয়ে গেছে। এনসিপি, হ্যাঁ, অপরিণত এই কারণে যে দেখেন, তাদের প্রথমে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদেরকে কথা ছিল তারা একটা ঘোষণা করবে, সেটা তারা পিছাইতে 28 তারিখে ঘোষণা করছে। এই কদিন তারা কি করছে? আমি তো ভাবছিলাম তারা বোধহয় তাদের গঠনতন্ত্র মানে প্রণয়ন করতেছে, নীতিমালা অনেক কিছু প্রণয়ন করতেছে। দেখা গেলো আসলে এই কদিন তারা কিছুই করে নাই, আসলে নেতৃত্বকে অ্যাকোমোডেট করার জন্য নানা কাজকর্ম করছে। এটা কিন্তু খুবই গতানুগতিক একটা রাজনীতি। যে কাজটা বিএনপি করে, যে কাজটা আওয়ামী লীগ করে, তারা এত বড় কমিটি করতে তাদের হয় যে কমিটি 2-3 পৃষ্ঠায় জায়গা পাওয়া যায় না, কারণ সবাইকে অ্যাকোমোডেট করতে হয়, না হলে প্রবলেম। তো ওনাদেরও সবাইকে অ্যাকোমোডেট করার একটা পলিটিক্স, একদম গতানুগতিক পলিটিক্স করছে তারা। এবং এই কয়েকদিন তারা খেলে এইগুলোই করছে যে কিভাবে আমার লোক সবাইকে ঢুকানো যায়। তারপরেও এই জুনায়েদ এবং আরো কয়েকজনকে ঢুকাতে পারে নাই, না পারায় তারা গোসা করছে, গোসা করে বেরিয়ে গেছে। যে বাংলাদেশের নিয়ম, একজন বেরিয়ে গেছে নিজেও একটা পার্টি করে, ওনারাও একটা পার্টি করছে। এটা হচ্ছে মূল ঘটনা। এটা এখন দৃশ্যত আমাকে জিজ্ঞাসা করেন, আমি খুশি। আমার জন্য আরেকটা অপশন বাড়ছে।
জি। আমি তো প্রচুর পার্টি চাই। জি, রিফাত রশিদ, যাদের আসলে এনসিপিতে যাওয়ার কথা ছিল জাতীয় নাগরিক পার্টিতে, তারা এখন আজকে ঘোষণা দিল, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জোনায়েদ জানিয়েছেন যে নতুন একটি প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে। এনসিপি কি চ্যালেঞ্জের মুখে পড়লো? আচ্ছা, শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। আপনি একটা কথা বলেছিলেন যে তাদের আসলে এনসিপিতে যাওয়ার কথা ছিল। আমি জানি না আপনারা কোথা থেকে শুনেছেন তাদের এনসিপিতে যাওয়ার কথা ছিল। মানে এনসিপিতে কারা গিয়েছে বা না গিয়েছে সেটা কোথেকে প্রমাণিত হবে? সেটা হলো এনসিপি যে কমিটি দিয়েছে তার লিস্ট থেকে প্রমাণিত হবে। তারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল এবং জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে বলেছে যে এখান থেকে এক বা একাধিক রাজনৈতিক দলের উত্থান হতে পারে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখানের ভিতরে বিভিন্ন দল মত পথের মানুষেরা, বিভিন্ন চিন্তার মানুষ একত্রে এসে যুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় তো ছাত্রদের জন্য বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল, কিন্তু নাগরিকদের জন্য তো কোনো আলাদা প্ল্যাটফর্ম ছিল না। তো নাগরিকদের জন্য একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, সেখানে সবাই আসছে। আমি যদি বলতে পারি যে এখানে আমাদের ছাত্র দলের বড় আপু ছিলেন কানাতাইয়া লাম আপু, তিনি কিন্তু এখানের ভিতরে এসেছিলেন। এরকম অনেকটা প্রত্যেকটা রাজনৈতিক দল, অনেক রায় এসেছে, অনেকে কিন্তু পরবর্তীতে এনসিপি হয়েছেন, যিনি এর আগে সিপি বা হলো গিয়ে ছাত্র ইউনিয়ন করেছিলেন। সো এইরকম অনেক রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক মতের মানুষরা আসছে যারা এখানের ভিতরে এসে যুক্ত হয়েছেন, নাগরিক কমিটিতে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে তারা যে নিজের রাজনৈতিক আইডিয়া চিন্তা এবং তারা মনে করছে যে যেখানে রাজনীতি করে হলো গিয়ে ভালো করবে, শাইন করতে পারবে, সে সেখানে গেছে। আমরা মনে করি না এখানে কোনো প্রবলেম আছে। আমরা বরং শুভকামনা জানাতে চাই একটি নতুন রাজনীতি কিছুতেই এনসিপিতে যাওয়ার কথা ছিল না। তাদের রাজনীতি এটা একটা প্রসেসের মধ্য দিয়ে গিয়েছিল। যাদের সাথে মিলেছে তারা গিয়েছে, যাদের সাথে মিলেনি তারা যায়নি। এটাই তো আসলে এইটাই গণতান্ত্রিক চর্চা। আমার সাথে যদি আপনার মেলে আমি আপনার সাথে যাবো, নইলে আমি আপনার সাথে যাবো না। এইটাই তো ডেমোক্রেসি এবং এইটাই হওয়া উচিত বলে আমরা মনে করি। কাউকে জোর করে কোনো রাজনৈতিক দলে আটকে রাখা, বন্দী করে রাখার পক্ষপাতী এনসিপি কখনোই না এবং থাকবেও না। এবিএম মোশাররফ হোসেন, এতদিন নতুন দল এনসিপি এসেছে, আপনাদের বিভিন্ন নেতাকর্মীদের মুখ থেকে এনসিপির সমালোচনা নানান সময় আমরা শুনেছি। এখন আরো একটি নতুন দল আসছে, যেটা জাতীয় নাগরিক যে দলটি ছিল সেটি ভেঙেই আসলে, বা সেখানকার কেউ হয়তো যারা ভিন্ন মত পোষণ করেন তারাই করছেন। এতদিন এনসিপির সমালোচনা করেছেন, এখন আরো একটি দল হয়ে গেল সমালোচনা করার জন্য। আপনাদের সমালোচনা করার করতে সময়ও বেশি খরচ হবে মনে হচ্ছে না। আপনি যেভাবে একটা সরলীকরণ করেছেন এটা আমরা কোনোভাবে বিশ্বাস করি না। বরং আমাদের আপত্তিটা ছিল এখানে যে কোনো রাজনৈতিক দল হবে এটাকে আমরা স্বাগত জানাই। কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছে শতফুল ফুটতে দাও। আমরা অসংখ্য ফুলকে আমরা স্বাগত জানাতে চাই, কিন্তু আমাদের আপত্তিটা ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে কেউ যদি রাজনৈতিক দল করতে চায়। বিএনপির আপত্তিটা কিন্তু ওখানেই ছিল। কারণ আমরা দেখেছিলাম ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে ইন্টেরিয়াম গভর্নমেন্টটা, এই যে গভর্নমেন্টটাকে মানুষ একটা নিরপেক্ষ সরকার হিসেবে দেখতে চায়, সকল সমান আচরণ তাদের কাছে প্রত্যাশা করে। কিন্তু যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলে যে একটি রাজনৈতিক দল নতুন গঠন হতে চলেছে, আমাদের আপত্তিটা ওখানেই ছিল। এবং আমরা দেখেছিলাম যে সরকারে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি একদিকে সরকারে আছে, অন্যদিকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা একটি রাজনৈতিক দলের যখন আত্মপ্রকাশ করছে। আমাদের বক্তব্যটা কি, এখন এই যে এনসিপি যখন গঠিত হইলো এরপর কি আপনি এই ধরনের বিএনপির কোনো বক্তব্য শোনেন? আমার মনে হয় না ওই ধরনের বক্তব্য। আমরা স্পষ্ট বলি একটা দল যখন গঠিত হয় তার নিজস্ব গঠনতন্ত্র থাকে, তার নিজস্ব ফিলোসফি থাকে, তার দর্শন থাকে, একটা ম্যানিফেস্টো থাকে কিভাবে জনগণকে আকর্ষণ করবে। কিন্তু আপনি এখন দেখেন, এখনো জনগণের মধ্যে দোয়াশা, যেটা মাসুদ কামাল ভাই বলেছে, একটা রাজনৈতিক দল গঠন হয়েছে, তার গঠনতন্ত্র নাই। অর্থাৎ কি কোনো নির্দিষ্ট আশায় তারা বসে আছে যে কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবে? এখনো তাদের কি ফিলোসফিতে তারা রাজনীতি করবে সেই দর্শন নেই। মাত্রই আমি যে প্রশ্নটা করেছি এনসিপির সমালোচনা, আপনি মনে হয় সমালোচনা না, আমি বলছি যে কোনো রাজনৈতিক দলের বিষয়ে আপনাকে স্পষ্ট ধারণা দিতে হবে, জনগণকে স্বচ্ছতা দিতে হবে। এখানে অস্বচ্ছতা কেন? আমাদের প্রশ্ন কিন্তু এখানে, অন্য কোথাও কিন্তু নাই। সুতরাং এই ধরনের এই মুজাহিদ বলেন, শিবিরের অন্য লোকেরা বলেন রাজনৈতিক দল করতেই পারে। এখন বাংলাদেশের মানুষ চুজ করবে কাকে তারা পছন্দ করবে, তাকে করবে না, কার কর্মসূচি গ্রহণ করবে, কার কর্মসূচি গ্রহণ করবে না। এটা নির্ভর করে তার জনগণের কাছে যে কি বার্তাটা নিয়ে যাচ্ছে এবং জনগণ কতটুকু সেটা রিসিভ করছে তার উপর। সমালোচনার উপর কারো জনপ্রিয়তা নির্ভর করে বলে আমি মনে করি। জি, আজাদ মজুমদার, বিএনপি ইতিমধ্যে এটা নিয়ে প্রশ্ন তুলেছে। এনসিপি একটি নিবন্ধিত দল না হয়েও বিভিন্ন আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দাওয়াত পেয়েছে। কি হিসেবে দাওয়াত পেয়েছে সেটা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। এখন আরেকটি নতুন দল হচ্ছে যারাও অভ্যুত্থানের অংশীদার হিসেবে নিজেদেরকে দাবি করে, বা অভ্যুত্থানের সামনের সারিতে তাদেরকে আমরা দেখেছি। এখন এই দলটি আসলে এরাও কি অনিবন্ধিত দল হিসেবে ওই মিটিংগুলোতে, ওই গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে জায়গা পাবে? প্রথমত আপনাকে একটা কারেকশন দিই, সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের যে মিটিংটা হয়েছে তখন এনসিপির কোনো অস্তিত্বই ছিল না, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে দাওয়াত পেয়েছে। ঐকমত্য কমিশনে দাওয়াত পেয়েছে জাতীয় নাগরিক কমিটি, তারা একটা পলিটিক্যাল অ্যাডভোকেসি গ্রুপ, আমরা সেভাবেই তাদেরকে দাওয়াত করছি।
অনেকেই বিএনপি প্রশ্নটা তুলেছে কেন জাতীয় নাগরিক কমিটি দাওয়াত পেয়েছে, কিন্তু কেন হেফাজতে ইসলাম দাওয়াত পেয়েছে এই প্রশ্নটা কিন্তু বিএনপি করেনি, যদিও তারাও কিন্তু কোনো রাজনৈতিক দল না। কিন্তু তাদের রাজনৈতিক বক্তব্য আছে, রাজনৈতিক মতামত আছে, রাজনীতিতে তারা একটা অংশীজন বলে সরকার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, কারণ হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। একইভাবে জুলাই বিপ্লবের অংশীদার বলেন বা ছাত্রদের যে রাজনৈতিক যে ভূমিকাটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি, সেখানে তাদের একটা রাজনৈতিক অবস্থান ছিল এবং একটা সক্রিয় রাজনৈতিক আন্দোলনে তাদের নেতৃস্থানীয় ভূমিকা ছিল। সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। এখন যদি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যদি তাদের রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করে বা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে, আমাদের ঐক্যমত্য কমিশন আছেন, তারা এ বিষয়ে নিশ্চয়ই ভেবে দেখবেন, অত প্রয়োজন মনে করলে তাদেরকেও আমন্ত্রণ জানাবেন। সরকার তো এই দিক থেকে কোনো আপত্তি নেই, সরকার তো চায় সবাইকে একসাথে নিয়ে কাজ করতে। যেহেতু সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চায় সরকার, তারাও যদি আসে তারাও তাদের মতামত জানানোর সুযোগ অবশ্যই পাবেন। জি নিশ্চয়ই, একদম